বিসমিল্লাহির রহমানির রহিম। একাদশ ও দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই যার যার বাড়িতেই আছো এবং ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। তোমাদের সবাইকে সরকারি দুবারা আদর্শ কলেজের পক্ষ থেকে অর্থনীতি অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। বরাবরের মতো তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ আনোয়ার হোসেন। আমরা অর্থনীতি প্রথম পত্রের 10ম অধ্যায় মুদ্রা ও ব্যাংক নিয়ে আলোচনা করছিলাম। আজকে এই অধ্যায়ের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। ছবিগুলো দেখে কি বোঝা যায় বলতো? ছবিতে দেখা যাচ্ছে দুটা পক্ষ, ঢাকা ব্যাংক, মাস্তুল ফাউন্ডেশন, পিছনে একটা অ্যাম্বুলেন্স। তার মানে কি, মাস্তুল ফাউন্ডেশনকে অ্যাম্বুলেন্স দিল ঢাকা ব্যাংক। ঢাকা ব্যাংক হলো একটি বাণিজ্যিক ব্যাংক। এ থেকে বোঝা যায় কি বোঝা যায়? এ থেকে বোঝা যায় বাণিজ্যিক ব্যাংক সমাজ সেবায়ও কাজ করে থাকে। বাণিজ্যিক ব্যাংক সমাজ সেবায়ও কাজ করে থাকে। এই চিত্র থেকে আমরা এটাই বুঝলাম। এগুলো কি চিনতে পারো? এগুলো হচ্ছে এটিএম বুথ। এটিএম মানে কি? এটিএম মানে হচ্ছে অটোমেটেড টেলার মেশিন। অটোমেটেড টেলার মেশিন। এই বুথ থেকে যে কোনো সময় এটিএম কার্ডের সাহায্যে টাকা ওঠানো যায়। এক কথায় আমরা একে বলি অনলাইন ব্যাংকিং। এগুলো কি মোবাইল থেকে মোবাইলে টাকা পাঠানো হচ্ছে, অথবা এজেন্টের কাছ থেকে টাকা লেনদেন করা হচ্ছে এজেন্টের মাধ্যমে। রকেট, বিকাশ, এগুলো তোমরা নাম শুনছো নিশ্চয়ই। এগুলো হচ্ছে এক কথায় আমরা বলি মোবাইল ব্যাংকিং। তাহলে আমাদের আজকের আলোচ্য বিষয় সমাজ সেবায় বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা, অনলাইন ব্যাংকিং এবং মোবাইল ব্যাংকিং। শিখন ফল কি আমরা আজকে আলোচনা করব। আজকের পাঠ শেষে তোমরা সমাজ সেবায় বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা মূল্যায়ন করতে পারবে, অনলাইন ব্যাংকিং কি বলতে পারবে, অনলাইন ব্যাংকিং এর গুরুত্ব বিশ্লেষণ করতে পারবে, মোবাইল ব্যাংকিং কি বলতে পারবে, মোবাইল ব্যাংকিং এর গুরুত্ব বিশ্লেষণ করতে পারবে, অনলাইন ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিং এর পার্থক্য নির্ণয় করতে পারবে। তোমরা ক্লাসে মনোযোগী হবে আশা করি। আজকের ক্লাস শেষে ক্লাস যদি মনোযোগ দিয়ে করো তাহলে এই শিক্ষণফলগুলো তোমরা আয়ত্ত করতে পারবে। চলো শুরু করা যাক সমাজ সেবায় বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা দিয়ে। আমরা জানি বাণিজ্যিক ব্যাংক মূলত জনসাধারণের উদ্বৃত্ত অর্থ আমানত হিসেবে জমা রাখে এবং বিভিন্ন ব্যক্তি বা ব্যবসা প্রতিষ্ঠানকে স্বল্পমেয়াদী ঋণ হিসাবে প্রদান করে। বাণিজ্যিক ব্যাংকের মূল লক্ষ্য হলো মুনাফা অর্জন। কিন্তু সাম্প্রতিককালে বাণিজ্যিক ব্যাংকের কার্যক্রমে গুণগত পরিবর্তন আসছে। বর্তমানে বাণিজ্যিক ব্যাংক শুধুমাত্র মুনাফা অর্জনকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করে না, বরং বিভিন্ন কল্যাণমুখী ও সমাজ সেবামূলক কার্যক্রমে অংশগ্রহণও করে। বর্তমানে বাংলাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বাণিজ্যিক ব্যাংকসমূহ তাদের চিরাচরিত ব্যাংকিং কার্যক্রমের গণ্ডির বাইরে বিভিন্ন সামাজিক ও সমাজ সেবামূলক কার্যক্রমে অংশগ্রহণ করে আসছে। দেশের দরিদ্র ও অসচ্ছল জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্য ও চিকিৎসা, আত্মকর্মসংস্থান, ত্রাণ ও পুনর্বাসন, পরিবেশ সংরক্ষণ প্রভৃতি বিভিন্ন সমাজ সেবা কর্মকাণ্ডে অংশগ্রহণের ফলে
বাণিজ্যিক ব্যাংকের কার্যক্রমে এক নতুন দিগন্তের সূচনা হয়েছে। বাণিজ্যিক ব্যাংক যেসব সমাজ সেবামূলক কার্যাবলী সম্পাদন করে থাকে তা আমরা একে একে বিশ্লেষণ করি। সামাজিক আন্দোলনের প্রচারণায় বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক সমাজ সেবার কার্যক্রম হিসাবে বিভিন্ন সামাজিক আন্দোলনের উপদেশমূলক প্রচারণায় কাজ করে থাকে, যেমন বাল্য বিবাহ রোধ ও এর কুফল, মাদকের কুফল, যৌতুক প্রথার কুফল, ইভটিজিং প্রতিরোধ, এইডস থেকে সাবধানতা, জনসংখ্যা নিয়ন্ত্রণে করণীয় সম্পর্কে উপদেশ লিখিত বিলবোর্ড বা পত্রিকায় প্রকাশ করে। এভাবে সামাজিক আন্দোলনে প্রচারণায় বাণিজ্যিক ব্যাংক ভূমিকা পালন করে। এবার দেখি আমরা শিক্ষা কার্যক্রমে বাণিজ্যিক ব্যাংক সহায়তা করে থাকে। দরিদ্র অথচ মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক বৃত্তি ও শিক্ষা ঋণের ব্যবস্থা করে থাকে। এছাড়া ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, বিশেষ করে পল্লী অঞ্চলের স্কুল কলেজে কম্পিউটার প্রদান ও গবেষণার উন্নয়নে আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে তথ্য প্রযুক্তির বিকাশে উল্লেখযোগ্য অবদান রেখে চলছে। স্বাস্থ্য ও চিকিৎসা সেবা প্রদানে জনগণের, বিশেষ করে দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে বাণিজ্যিক ব্যাংকসমূহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আর্থিক অনুদান প্রদান করে থাকে। এছাড়াও এসিড দগ্ধ নারী, ঠোঁট কাটা ও তালু কাটা রোগীদের চিকিৎসা খরচ, বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানে অ্যাম্বুলেন্স প্রদান, যেটা আমরা চিত্রে দেখেছিলাম, এগুলো বাণিজ্যিক ব্যাংক সমূহ স্বাস্থ্য ও চিকিৎসা সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বাণিজ্যিক ব্যাংক সমূহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, বিশেষ করে বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদী ভাঙন, অগ্নিকাণ্ড, তীব্র শীত প্রভৃতি মোকাবেলায় তাৎক্ষণিক সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দারিদ্র্য বিমোচনেও বাণিজ্যিক ব্যাংকসমূহ ভূমিকা পালন করে। এ লক্ষ্যে ভূমিহীন কৃষক ও প্রান্তিক চাষী, ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নয়ন এবং ছোট ছোট ব্যবসায়ীদেরকে, অর্থাৎ ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে সহজ শর্তে এবং ক্ষেত্র বিশেষে বিনা জামানতে ঋণ প্রদান করে থাকে। এছাড়াও ব্যক্তি পর্যায়ে এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা ও সংগঠনের মাধ্যমে নগদ আর্থিক সহায়তা এবং বিভিন্ন আয় বর্ধক উপকরণ, যেমন সেলাই মেশিন, রিক্সা, ভ্যান ইত্যাদি প্রদান করে থাকে। কাজে আমরা দেখতে পাচ্ছি যে দারিদ্র্য বিমোচনে বাণিজ্যিক ব্যাংকসমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পুনর্বাসনে বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনের জন্য এবং তাদের পোষ্যদের বিভিন্ন সমস্যা মেটাতে বাণিজ্যিক ব্যাংকগুলো সরকারকে প্রচুর আর্থিক অনুদান দিয়ে থাকে। এছাড়াও এতিমদের ভরণ পোষণের জন্য এতিমখানায় আর্থিক সহায়তা, নেশায় আক্রান্তদের পুনর্বাসন, বয়স্কদের জন্য বৃদ্ধাশ্রম তৈরিতে বাণিজ্যিক ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কর্মসংস্থান সৃষ্টিতে বেকার সমস্যা লাঘব করা একটি বড় অর্থনৈতিক ও সামাজিক দায়িত্ব। বাণিজ্যিক ব্যাংকসমূহ তাদের ব্যাংকিং ব্যবসা পরিচালনা করতে গিয়ে অনেক লোককে কাজে নিয়োজিত করায় কর্মসংস্থানের সৃষ্টি হয়। তাছাড়া বাণিজ্যিক ব্যাংকসমূহ বিনা সুদে বা কম সুদে ঋণ প্রদানের মাধ্যমে যুবকদেরকে স্বাবলম্বী করে তুলছে। ভোগ্যপণ্য ক্রয়ে
সাম্প্রতিককালে বাণিজ্যিক ব্যাংকসমূহ সীমিত আয়ের ভোক্তাদেরকে বিভিন্ন ভোগ্যপণ্য যেমন ফ্রিজ, টিভি, মোটরসাইকেল প্রভৃতি ক্রয়ের জন্য সহজ শর্তে কিস্তিতে ঋণ প্রদান করে থাকে। পরিবেশ সংরক্ষণে সাম্প্রতিককালে পরিবেশ সংরক্ষণেও বাণিজ্যিক ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বৃক্ষরোপণ, সামাজিক বনায়ন, সবুজ বেষ্টনী নির্মাণ, জৈব সার উৎপাদন, নিরাপদ পানীয় জল সরবরাহ, পয় নিষ্কাশন ইত্যাদি ক্ষেত্রে আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে পরিবেশ সংরক্ষণে বাণিজ্যিক ব্যাংক গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তাহলে আমরা উপরে যে আলোচনা করলাম, এতক্ষণ যে আলোচনাটুকু করলাম, তা থেকে কি বুঝতে পারি? তা থেকে আমরা দেখতে পাই যে বাণিজ্যিক ব্যাংক কেবল মুনাফা অর্জনকারী আর্থিক প্রতিষ্ঠানই নয়, বরং ব্যাংকের চিরাচরিত কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন সমাজসেবামূলক ও কল্যাণমুখী কার্যক্রমে অংশগ্রহণ করে থাকে। এসব কাজের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকসমূহ সেবাধর্মী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে সমাজ সেবায় বাণিজ্যিক ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। পরীক্ষায় আসলে লিখতে পারবে না? অবশ্যই পারবে। এখন আমরা পরবর্তী শিক্ষণফল অনলাইন ব্যাংকিং এটা নিয়ে আলোচনা করি। অনলাইন ব্যাংকিং কি? অনলাইন কি তোমরা জানো? অনলাইন হচ্ছে ইন্টারনেটে যুক্ত হওয়া। ইন্টারনেটে যুক্ত থাকলে তাকে বলি আমরা অনলাইন, আর যুক্ত না থাকলে আমরা তাকে বলি অফলাইন। তাহলে অনলাইন অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে যে ব্যাংকিং কার্যক্রম সম্পন্ন হয় সেটাই হচ্ছে অনলাইন ব্যাংকিং বা ইন্টারনেট ব্যাংকিং। দেখি কি ইন্টারনেটের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রমকে ইন্টারনেট ব্যাংকিং বা অনলাইন ব্যাংকিং বলে। একে ই ব্যাংকিং বা ভার্চুয়াল ব্যাংকিং ও বলা হয়। অনলাইন ব্যাংকিং এর ক্ষেত্রে ইন্টারনেটে যুক্ত হয়ে ব্যাংকের একটি সুনির্দিষ্ট সুরক্ষিত ওয়েবসাইটের মাধ্যমে একজন গ্রাহক তার ব্যাংক অ্যাকাউন্টে লগ ইন মানে কি প্রবেশ করে। এর জন্য প্রবেশ করার জন্য ব্যাংকে গ্রাহককে প্রয়োজনীয় তথ্য কি যে একটা আইডি ও পাসওয়ার্ড দিতে হবে। মানে অ্যাকাউন্টে প্রবেশ করার জন্য ব্যাংক গ্রাহককে প্রয়োজনীয় তথ্য হিসেবে আইডি ও পাসওয়ার্ড সরবরাহ করে। অনলাইন ব্যাংকিং এর ক্ষেত্রে গ্রাহক কোনো নির্দিষ্ট ব্যাংকের একটি শাখায় অ্যাকাউন্ট খুললে ওই ব্যাংকের যে কোনো শাখায় গিয়ে তার লেনদেন ও ব্যাংকিং কার্যক্রম সম্পাদন করতে পারে। অনেক সুবিধা, তাই না? যে কোনো শাখায়, একটা ব্যাংকের যে কোনো শাখায় অ্যাকাউন্ট আছে, সে ওই ব্যাংকের অন্য যে কোনো শাখায় গিয়েও তার ব্যাংকিং কার্যক্রম সে সম্পাদন করতে পারে। তবে বাংলাদেশে এখন পর্যন্ত ইন্টারনেটের মাধ্যমে সকল ব্যাংকিং কাজকর্ম পরিচালনা করা সম্ভব হচ্ছে না। কিছু সীমাবদ্ধতা রয়েছে যা দিন দিন কাটিয়ে ওঠার চেষ্টা করা হচ্ছে। এই হলো অনলাইন ব্যাংকিং কি। এখন আসো আমরা আলোচনা করি অনলাইন ব্যাংকিং এর গুরুত্ব বা সুবিধা কি। অনেক সুবিধা আমরা খেয়াল করলে দেখতে পারবো যে অনলাইন ব্যাংকিং জগতে আশীর্বাদ স্বরূপ। এটি ব্যাংকিং জগতে এক বৈপ্লবিক পরিবর্তন সাধন করেছে। অনলাইন ব্যাংকিং এর গুরুত্ব বা সুবিধা হলো 24 ঘন্টা অর্থাৎ যে কোনো সময় এটিএম এর সাহায্যে অর্থ উত্তোলন করা যায়। এটিএম কি তোমরা নিশ্চয়ই জানো, অটোমেটেড টেলার মেশিন, আগেই বলেছিলাম আমি। 24 ঘন্টায় অর্থাৎ দিন আর রাত যে কোনো সময় এটিএম থেকে অর্থ উত্তোলন করা যায়। এই হলো একটা সুবিধা। আর একটা সুবিধা, গ্রাহক কোনো নির্দিষ্ট ব্যাংকের একটি শাখায় অ্যাকাউন্ট খুললে ওই ব্যাংকের যে কোনো শাখা থেকে অর্থ উত্তোলন ও জমা করতে পারে। অনেক সুবিধা, তাই না? অতি অল্প সময়ে যে কোনো স্থানে যে কোনো পরিমাণ অর্থ প্রেরণ করা সম্ভব। ব্যাংকের গ্রাহককে লাইনে দাঁড়াতে হয় না, ফলে প্রচুর সময় বাঁচে।
সাধারণ ব্যাংকিং এর ক্ষেত্রে কি দেখা যায়, গ্রাহককে ব্যাংকে যেতে হয়, লাইনে দাঁড়াতে হয়, সেখানে তার অনেক সময় নষ্ট হয়। কিন্তু অনলাইন ব্যাংকিং এর ক্ষেত্রে লাইনে দাঁড়াতে হয় না, ফলে প্রচুর সময় বাঁচায়। ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসেই অ্যাকাউন্টের ব্যালেন্স সহ যে কোনো প্রকার ব্যাংকিং তথ্যাবলী, সার্ভিস চার্জ ও লভ্যাংশ প্রাপ্তির তথ্য জানা যায়। ব্যাংক কর্মকর্তারা অতি সহজে এবং অতি দ্রুত গ্রাহককে সেবা দিতে পারে। সাধারণ ব্যাংকিং এ যেমন ঝামেলা পোহাতে হয় ব্যাংক কর্মকর্তাদেরও, কিন্তু অনলাইন ব্যাংকিং এ সহজেই তারা গ্রাহক সেবা দিতে পারে। অনলাইন ব্যাংকিং চালুর ফলে গ্রাহকের অযথা হয়রানি বন্ধ করা যায়। গ্রাহকরা যাতে হয়রানি না হয় সেসব ব্যবস্থা এই অনলাইন ব্যাংকিং এ আছে। অনলাইন ব্যাংকিং এ কোনো হয়রানি হতে হয় না। আন্তঃশাখা ও আন্তঃব্যাংক লেনদেনের সমন্বয় সহজতর হয়। আন্তঃশাখা, শাখায় বিভিন্ন লেনদেন হয়। এক শাখার অর্থ আরেক শাখায়, আরেক শাখার অর্থ আরেক শাখায়, এক শাখার অর্থ এক ব্যাংকের অর্থ আরেক ব্যাংকে, এরকম লেনদেন হয়। এই লেনদেন কিভাবে সমন্বয় করা এই অনলাইন ব্যাংকিং এর সাহায্যে সহজ। আন্তঃশাখা এবং আন্তঃব্যাংকের যে লেনদেন হয় এগুলো সমন্বয় করা সহজ হয়। ইলেকট্রনিক ফান্ড ও ইলেকট্রনিক মানি ব্যবহারের ফলে গ্রাহকের ব্যবসায়িক লেনদেন সহজতর হয়। ইলেকট্রনিক ফান্ড, ইলেকট্রনিক মানি ব্যবহার করার ফলে ব্যবসার কাজ, এখানে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এগুলো আছে, এগুলোর মাধ্যমে সহজে লেনদেন করা যায়, ফলে ব্যবসা সহজ হয়। আন্তর্জাতিক প্রেক্ষাপটে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা যায়। অতি সহজে রেমিটেন্স প্রেরণ করা যায়। বিদেশে আমাদের অনেক লোকজন কাজ করে, তারা যে রেমিটেন্স পাঠায় তা অতি সহজেই এই অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে পাঠাতে পারে। তাহলে আমরা কি দেখলাম? অনলাইন ব্যাংকিং অনেক সুবিধা, যা সাধারণ ব্যাংকিং এ কষ্টকর। সাধারণ ব্যাংকিং আছে কিন্তু সেগুলো কষ্টকর, এগুলি অতি সহজেই করা যায়। এই হলো আমাদের অনলাইন ব্যাংকিং কি এবং এর গুরুত্ব বা সুবিধা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই বুঝতে পারছ। আমাদের পরবর্তী শিক্ষণফল এর বিষয় ছিল মোবাইল ব্যাংকিং। মোবাইল ব্যাংকিং কি? যে মোবাইল ব্যাংকিং হলো মোবাইল ফোনের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টের যাবতীয় কার্যক্রম পরিচালনা করা। মোবাইল ব্যাংকিং হলো মোবাইল ফোনের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টের যাবতীয় কার্যক্রম নিয়ন্ত্রণ করার সুবিধাযুক্ত সেবা। এটি এমন একটি পদ্ধতি যেখানে কোনো একটি অনুমোদিত আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকদের যে কোনো আর্থিক লেনদেন একটি মোবাইল ডিভাইসের মাধ্যমে সম্পন্ন করার ব্যবস্থা রয়েছে। অর্থাৎ ব্যাংকে আর্থিক লেনদেন সবকিছু হয় মোবাইল ডিভাইসের মাধ্যমে। তবে এখানে আরেকটা তৃতীয় পক্ষ থাকে, যাকে আমরা এজেন্ট বলি। মোবাইলে শুধু মেসেজ আসবে, কিন্তু যখন লেনদেন করবো তখন এজেন্টের মাধ্যমেই করতে হয়। তোমরা মোবাইল ব্যাংকিং অনেকেই ব্যবহার করো, বিকাশ নিশ্চয়ই নাম শুনছো, ইউকেশ, এগুলো মোবাইল ব্যাংকিং। যাই হোক, যে 1999 সালে মোবাইল অ্যাপ পদ্ধতির মাধ্যমে স্মার্টফোন নেটওয়ার্ক ব্যবহার করে ইউরোপিয়ান ব্যাংক চালু করা হয় মোবাইল ব্যাংকিং ব্যবস্থা। ইউরোপিয়ান ব্যাংকে প্রথম 1999 সালে এই মোবাইল ব্যাংকিং চালু করা হয়। এগুলো তোমাদের বহু নির্বাচন প্রশ্নের জন্য লাগবে, মনে রাখবে। তবে বাংলাদেশে 2010 সালে ডাচ বাংলা ব্যাংক সর্বপ্রথম মোবাইল ব্যাংকিং চালু করে। মোবাইল ব্যাংকিং সেবা দেওয়ার ক্ষেত্রে নেতৃত্বের ভূমিকায় রয়েছে ব্র্যাক ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান বিকাশ। তোমরা সবাই এই নাম শুনেছ, তাই না? বিকাশের লেনদেন করেছে অনেকে। তাহলে কি, যে মোবাইল ব্যাংকিং এর মধ্যে নেতৃত্বের যে শীর্ষে রয়েছে, যে নেতৃত্ব দেয়, সেটা হচ্ছে ব্র্যাক ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান বিকাশ। এছাড়াও বাংলাদেশে আরো মোবাইল ব্যাংকিং এর সার্ভিস আছে, যেমন রকেট, এমকেশ, ইউকেশ, নগদ, এগুলো। তাহলে মোবাইল ব্যাংকিং কি বুঝতে পারছো নিশ্চয়ই। এখন দেখি মোবাইল ব্যাংকিং এর গুরুত্ব বা সুবিধা। সর্বাধুনিক ব্যাংকিং সেবা প্রদানের ক্ষেত্রে মোবাইল ব্যাংকিং অন্যতম।
প্রকৃতপক্ষে অনলাইন ব্যাংকিং থেকেও এই ব্যাংকিং সেবাটা অনেকটা এগিয়ে আছে। এটা অনলাইন ব্যাংকিং এর থেকেও মোবাইল ব্যাংকিং এগিয়ে আছে। মোবাইল ব্যাংকিং ব্যবহার করে একজন গ্রাহক যেসব সুবিধাগুলো পেতে পারে তা হলো 24 ঘন্টা অর্থাৎ 365 দিন অ্যাকাউন্টে লগ ইন করার সুবিধা। মোবাইল যেহেতু হাতেই থাকে, কাছেই থাকে, অর্থাৎ যে কোনো সময় যে কোনো মুহূর্তে অ্যাকাউন্টে লগ ইন করা যায়, মানে প্রবেশ করা যায়, অ্যাকাউন্টের যাবতীয় তথ্য জানা যায়, অ্যাকাউন্টের ব্যালেন্স জানতে পারা যায়, এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা পাঠানো যায়। তবে বাংলাদেশে এই সুবিধা শুধু একই ব্যাংকের মধ্যে সীমাবদ্ধ। এক ব্যাংকের টাকা আরেক ব্যাংকে পাঠানো যায় না। অন্যান্য দেশে সেটা আছে, কিন্তু আমাদের দেশে আপাতত যে বা একটা নির্দিষ্ট ব্যাংকের টাকা ওই নির্দিষ্ট ব্যাংকেই পাঠাতে হয়। নিজের একাধিক অ্যাকাউন্টের মধ্যে টাকা পাঠানো যায়। ইউটিলিটি বিল, এটা কি তোমরা জানো? ইউটিলিটি বিল হচ্ছে আমরা যে বিদ্যুৎ, গ্যাস, পানি, ফোন ব্যবহার করি, এগুলোর বিল দিতে হয়। এই বিল এই মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পরিশোধ করা যায়। বিভিন্ন যানবাহন যেমন ট্রেন, বাস, বিমান, এগুলো টিকিট সংগ্রহ করা যায়। বিভিন্ন যানবাহন যেমন ট্রেন, বাসের টিকিট এই মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে সংগ্রহ করা যায়। অ্যাকাউন্টের আয়, ব্যয়, উত্তোলন ইত্যাদি সম্পর্কে জানতে পারা যায়। চেক বইয়ের জন্য আবেদন ও চেকের পেমেন্ট বাতিল করা যায়। সুদের হার, বৈদেশিক মুদ্রার বিনিময় হার ইত্যাদি জানা যায়। কত সুবিধা, তাই না? তাহলে মোবাইল ব্যাংকিং সুবিধা আমরা দেখলাম। তো বাংলাদেশে সব মোবাইল ব্যাংকিং সুবিধা নেই, সব ব্যাংকেরই মোবাইল ব্যাংকিং সুবিধা নেই। বাংলাদেশে অনেক ব্যাংক আছে, কিন্তু সবারই মোবাইল ব্যাংকিং সুবিধা নেই। তবে যে কয়েকটি ব্যাংক তাদের গ্রাহকদের এই সুবিধা দিয়ে আসছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, যেটা প্রথম চালু করছে যে ব্যাংক, ট্রাস্ট ব্যাংক লিমিটেড, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, ঢাকা ব্যাংক লিমিটেড, ব্র্যাক ব্যাংক লিমিটেড, প্রাইম ব্যাংক লিমিটেড, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, এগুলো। বর্তমানে সোনালী ব্যাংক লিমিটেড এই কার্যক্রমের আওতায় তার গ্রাহকদের এই সুবিধা প্রদান শুরু করেছে। এই হলো মোবাইল ব্যাংকিং নিয়ে আমাদের আলোচনা। মোবাইল ব্যাংকিং কি, মোবাইল ব্যাংকিং এর গুরুত্ব বা সুবিধা, আশা করি সুপ্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পেরেছ। এখন আসো আমরা অনলাইন ব্যাংকিং এবং মোবাইল ব্যাংকিং এর মধ্যে পার্থক্যগুলো দেখি। আমরা যে এতক্ষণ আলোচনা করলাম অনলাইন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, যদি বুঝে থাকো তাহলে অবশ্যই পার্থক্য নির্ণয় করতে পারবে। যে অনলাইন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং এর মধ্যে বেশ কিছু পার্থক্য বিদ্যমান। যেমন মোবাইল ব্যাংকিং এ বিদ্যমান মোবাইল সাবস্ক্রাইবার আইডেন্টিফিকেশন, এটা কি সাবস্ক্রাইবার আইডেন্টিফিকেশন মডিউল, এটার নাম শুনছো? সংক্ষেপে শুনছো, এব্রিভিয়েশন জানো না কি সেটা? সিম, সিমের পূর্ণরূপ হলো সাবস্ক্রাইবার আইডেন্টিফিকেশন মডিউল। এই সিম নাম্বার থেকে ব্যাংকের হিসাব নাম্বার নির্ধারিত। মোবাইল ব্যাংকিং এর ক্ষেত্রে বিদ্যমান সিম নাম্বার থেকে ব্যাংকের হিসাব নাম্বার নির্ধারিত হয়, কিন্তু অনলাইন ব্যাংকিং এর ক্ষেত্রে মূল ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারই ব্যাংকের হিসাব নাম্বার হিসেবে নির্ধারিত হয়। ব্যাংকের প্রথম যে অ্যাকাউন্ট খোলা হয়, যে নাম্বার পাওয়া যায়, সেটাই অনলাইন ব্যাংকের হিসাব নাম্বার হিসাবে নির্ধারিত হয়। একটা পার্থক্য। আর একটা পার্থক্য যে মোবাইল ব্যাংকিং, মোবাইল তরঙ্গ কি? মোবাইল তরঙ্গ মানে নেটওয়ার্ক, মোবাইলের যে নেটওয়ার্ক সেটা ব্যবহার করেই কাজ করতে পারে। মোবাইল ব্যাংকিং মোবাইলের নেটওয়ার্ক ব্যবহার করেই কাজ করতে পারে, কিন্তু অনলাইন ব্যাংকিং ব্যবহার করতে হলে অবশ্যই ইন্টারনেটে যুক্ত থাকতে হবে। অনলাইন ব্যাংকিং এ যদি কাজ করতে চাও তাহলে ইন্টারনেটে যুক্ত থাকতে হবে, এছাড়া অনলাইন ব্যাংকিং এ কাজ করা যাবে না। তাহলে মোবাইল ব্যাংকিং কি? মোবাইল নেটওয়ার্ক, আর অনলাইন ব্যাংকিং এ ইন্টারনেট, এই দুইটা পার্থক্য মনে রাখবে। এরপর আরো পার্থক্য, যে মোবাইল ব্যাংকিং এ যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় টাকা পাঠানো যায়। মোবাইল ব্যাংকিং এ যে কোনো মুহূর্তে, এটা
যে কোনো জায়গায় টাকা পাঠানো যায়। অনলাইন ব্যাংকিং এ যে কোনো স্থানে টাকা পাঠানো যায়, কিন্তু তার আগে বেনিফিশিয়ারি কে অ্যাড করে নিতে হবে। এখন তুমি যাকে টাকা পাঠাবে সে যদি ইন্টারনেটে যুক্ত না থাকে তাহলে তো পাঠানো যাবে না, এজন্য তাকে অ্যাড করে নিয়ে তারপরে টাকা পাঠাতে হয়। তাহলে অনলাইন মোবাইল ব্যাংকিং এ যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় টাকা পাঠানো যায়, আর অনলাইন ব্যাংকিং এ যে কোনো স্থানে টাকা পাঠানো যায়, কিন্তু তার আগে বেনিফিশিয়ারি কে অ্যাড করে নিতে হয়। অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে মোবাইল ব্যাংকিং এ যে কোনো মুহূর্তে টাকা ট্রান্সফার করা যায়। অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে মোবাইল ব্যাংকে যে কোনো মুহূর্তে টাকা ট্রান্সফার করা যায়, কিন্তু মোবাইল ব্যাংকিং থেকে অনলাইন ব্যাংকিং এ টাকা পাঠানো দুরূহ, এটা কষ্টসাধ্য। অনলাইন ব্যাংকিং এ মানি ট্রান্সফার অঙ্ক অনেক বেশি, মানে অনেক টাকা পাঠানো যায় একসাথে। অনলাইন ব্যাংকিং এ মানি ট্রান্সফারের অঙ্ক অনেক বেশি, কিন্তু মোবাইল ব্যাংকিং এর লিমিট সীমিত। মোবাইল ব্যাংকিং এ একসাথে অনেক টাকা পাঠানোর সুযোগ নেই। মোবাইল ব্যাংকিং এ টাকা এনক্যাশ করতে এজেন্ট অর্থাৎ থার্ড পার্টি লাগে। মোবাইল ব্যাংকিং এ টাকা কোথায় পাওয়া যাবে? এজেন্টের কাছে যেতে হয়, অর্থাৎ থার্ড পার্টি লাগে। কিন্তু অনলাইন ব্যাংকিং এ এরকম লাগে না, ব্যাংক থেকে পার্টি লাগে না, ব্যাংকে ব্যাংকে। এই ছিল পার্থক্য। আমাদের শিখন ফলের বিষয়গুলো আলোচনা মোটামুটি শেষ। এখন দেখি তোমাদেরকে একটু মূল্যায়ন করে নেই। সমাজ সেবায় বাণিজ্যিক ব্যাংক ভূমিকা রাখে এমন 5টি ক্ষেত্র চিহ্নিত করো। কি মনে আছে যে সমাজ সেবার কোন কোন ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংক ভূমিকা রাখে? এরকম 5টি ক্ষেত্র চিহ্নিত করো। এখানে সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের সামনে রাখছি, বিস্তারিত তো আর বলা সম্ভব না, এই জন্য সংক্ষিপ্ত আকারে তোমাদেরকে মূল্যায়ন করছি। কি মনে আছে? যেমন সামাজিক আন্দোলনের প্রচারণায় বলেছিলাম না যে সামাজিক আন্দোলনের প্রচারণায় বাণিজ্যিক ব্যাংক ভূমিকা পালন করে থাকে। কোনগুলো মনে আছে? যেমন বাল্য বিবাহ রোধ, মাদকের কুফল, যৌতুক প্রথা, এগুলো সম্পর্কে এগুলো প্রচারণায় অংশগ্রহণ করে বাণিজ্যিক। তাহলে 1 নম্বর কি বললাম আমরা? সামাজিক আন্দোলনের প্রচারণায়। শিক্ষা কার্যক্রমে সহায়তা, শিক্ষা কার্যক্রমে ছাত্রছাত্রীদের বৃত্তি, তাদের শিক্ষা ঋণ, এগুলোর মাধ্যমে শিক্ষা কার্যক্রমে সহায়তা করে থাকে। তারপর প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বাণিজ্যিক ব্যাংক ভূমিকা রাখে। পুনর্বাসনের ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংক ভূমিকা রাখে। কর্মসংস্থান সৃষ্টিতে। তারপরে আর কি আছে? পরিবেশ সংরক্ষণে। মোটামুটি 5টি ক্ষেত্র উল্লেখ বলতে বলছি, 5টা ক্ষেত্র বলবে। সমাজ সেবায় বাণিজ্যিক ব্যাংক সমূহ ভূমিকা রাখে এমন 5টি ক্ষেত্র চিহ্নিত করো। অনলাইন ব্যাংকিং কাকে বলে? মনে আছে? যে ব্যাংকিং ব্যবস্থায় ইন্টারনেটের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হয় তাকে অনলাইন ব্যাংকিং বলে। এটা বললেই হবে যে অনলাইন ব্যাংকিং কাকে বলে? যে ব্যাংকিং ব্যবস্থায় ইন্টারনেটের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হয় তাকে অনলাইন ব্যাংকিং। সহজ না? অনলাইন ব্যাংকিং এর কয়েকটি সুবিধা বলো। মনে আছে তোমাদের? কি কি সুবিধা বলছিলাম? যে একটা হলো 24 ঘন্টা অর্থাৎ দিবারাত্রি যে কোনো সময় এটিএম বুথ থেকে অর্থ উত্তোলন করা যায়, এটা সুবিধা। আরেকটা সুবিধা হলো যে গ্রাহক কোনো নির্দিষ্ট ব্যাংকের একটি শাখায় অ্যাকাউন্ট খুললে ওই ব্যাংকের যে কোনো শাখা থেকে অর্থ উত্তোলন ও জমা করতে পারে। অনলাইন ব্যাংকিং এ আর কি সুবিধা আছে? গ্রাহককে লাইনে দাঁড়াতে হয় না, ফলে প্রচুর সময় বাঁচে। তারপরে আর কি আছে? অতি দ্রুত রেমিটেন্স প্রেরণ করা যায়। এরকম অনেক সুবিধা আছে। মোবাইল ব্যাংকিং কাকে বলে? মনে আছে? যে ব্যাংকিং ব্যবস্থায় মোবাইল ফোনের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টের যাবতীয় কার্য সম্পন্ন করা হয় তাকে মোবাইল ব্যাংকিং বলে। মোবাইলের সাহায্যে ব্যাংকিং কার্যক্রম সম্পন্ন করা হয় তাকে মোবাইল ব্যাংকিং বলে। বাংলাদেশে প্রথম কোন ব্যাংক কত সালে মোবাইল ব্যাংকিং চালু করে? প্রথমেই বলেছিলাম, মনে আছে না?
বাংলাদেশে 2010 সালে প্রথম ডাচ বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং চালু করে। অনলাইন ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিং এর 3টি পার্থক্য বলো। অনেকগুলো পার্থক্য বলেছিলাম, 3টা পার্থক্য বলতে পারবে না? কি যে অনলাইন ব্যাংকিং এর ক্ষেত্রে সিম নাম্বারই ব্যাংকের হিসাব নাম্বার হিসাবে ব্যবহৃত হয়। কি বললাম আবার খেয়াল করো, যে মোবাইল ব্যাংকিং এর ক্ষেত্রে সিম নাম্বারই ব্যাংকের হিসাব নাম্বার হিসাবে ব্যবহৃত হয়, আর অনলাইন ব্যাংকিং এর ক্ষেত্রে ব্যাংকের যে মূল অ্যাকাউন্ট নাম্বার আছে সেটাই অনলাইন ব্যাংকিং এর হিসাব নাম্বার হিসাবে ব্যবহৃত হয়। আর কি পার্থক্য আছে, যে মোবাইল ব্যাংকিং মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করে কাজ করে, আর অনলাইন ব্যাংকিং ব্যবহার করতে হলে অবশ্যই ইন্টারনেটে যুক্ত হতে হয়। আরেকটা পার্থক্য, অনলাইন ব্যাংকিং এ মানি ট্রান্সফার অঙ্ক অনেক বেশি, অর্থাৎ অনেক টাকা পাঠানো যায় একসাথে, কিন্তু মোবাইল ব্যাংকিং এ এর লিমিট সীমিত, বেশি অঙ্ক ছোট, বেশি টাকা পাঠানো যায় না। এই হলো মূল্যায়ন। তোমাদের বাড়ির কাজ 1 নাম্বার, সমাজ সেবায় বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা মূল্যায়ন করো। প্রথমে আলোচনা করেছিলাম। 2 নাম্বার, অনলাইন ব্যাংকিং কি এর গুরুত্ব বিশ্লেষণ করো। পারবে না? অবশ্যই পারবে। মোবাইল ব্যাংকিং কি এর গুরুত্ব বিশ্লেষণ করো। অনলাইন ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিং এর 5টি পার্থক্য লিখো। আশা করি সবগুলো পারবে। বাড়ির কাজগুলো তোমরা করে রাখবে, কলেজ যখন খুলবে তখন আমাকে দেখাবে। এই ছিল আমাদের আজকের আলোচনা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। কোথাও সমস্যা থাকলে আমাকে কমেন্টসে জানাবে। আজ শেষ করি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।